আমরা একটু আগে বের করেছিলাম হচ্ছে পানির আয়নিক গুণফল মানে হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, এবং তার জন্য ইউজ করেছিলাম হচ্ছে সাম্য ধ্রুবক মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্টের কি ফর্মুলা। তো সেম ফর্মুলা ইউজ করে আমরা এখন বের করবো হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ কি অ্যাসিড, এবং যাকে আমরা বলি কে এ। এখন কে আসলে কি? কে এ হচ্ছে একটা অ্যাসিডের শক্তিমাত্রা প্রকাশ করে। একটা অ্যাসিড কতটুকু পাওয়ারফুল সেটা আমরা কে থেকে বুঝতে পারবো। অ্যাসিড যত কি হবে শক্তিশালী হবে বা পাওয়ারফুল হবে, তার কে এ তত বেশি হবে। আমরা কি জানি একটা অ্যাসিড যত বেশি H+ ডোনেট করে তার শক্তিমাত্রা বা পাওয়ার তত বেশি হয়। তো আমরা যেটা করব, একটা অ্যাসিড নিব, সাপোজ ধরো HA হচ্ছে একটা অ্যাসিড। তো এটা ওয়াটারে কী করলাম, আমরা মেশালাম। তো কী হবে ওয়াটারে মেশালে? আমরা জানি অ্যাসিড হচ্ছে H+ ডোনেট করে। সো এখান থেকে হবে হচ্ছে A- প্লাস H3O প্লাস, মানে এটা হচ্ছে আসলে H+, তাই না? এখানে কি কি আছে? এখানে H2O আছে প্লাস হচ্ছে H+ আছে, মানে হচ্ছে দুইটা মিলে হচ্ছে H3O+। এখন H2O+ কিন্তু কি নিরপেক্ষ মানে নিউট্রাল, তাই না? তার সাথে কি যুক্ত হলো H+, তার মানে এই পুরো জিনিসটাকে আমরা ধরতে পারি হচ্ছে জাস্ট একটা H+। তো এটা হচ্ছে আমার একটা অ্যাসিডের জন্য কি রিঅ্যাকশন, যদি আমরা কি করি তাকে পানিতে বা ওয়াটারে মেশাই। এখন এখান থেকে আমরা সাম্য ধ্রুবক বের করব। তো সাম্য ধ্রুবক বা হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, তার ফর্মুলা কি ছিল? এরকম ছিল যে Kc ইকুয়াল টু, উপরে ছিল প্রোডাক্টের কনসেন্ট্রেশন মানে এইটা A- ইন্টু H3O প্লাস, আর নিচে থাকবে হচ্ছে রিঅ্যাক্টেন্ট মানে HA এর কনসেন্ট্রেশন ইন্টু H2O এর কি কনসেন্ট্রেশন। ক্লিয়ার এ পর্যন্ত? আচ্ছা, এখন যেটা করব আমরা যখন KW বের করেছিলাম তখন আমরা সেম কাজটা করেছিলাম। সেটা হচ্ছে যে এখান থেকে ওয়াটারটা আমরা এখানে নিয়ে চলে গিয়েছিলাম। এই কেসি কিন্তু সাম্য ধ্রুবক, এই রিয়েকশনের সাম্য ধ্রুবক বা হচ্ছে ইকুইভ্যালেন্ট কনস্ট্যান্ট, এবং এটা কিন্তু একটা রিয়েকশনের জন্য অলওয়েজ কি থাকে, সেম থাকে। কারণ একটা রিয়েকশনে অলওয়েজ প্রোডাক্টের মানে উৎপাদের যে কনসেন্ট্রেশন আর রিয়েক্টেন্ট তার যে কনসেন্ট্রেশন, এদের অনুপাত বা রেশিও অলওয়েজ কি হয়, সেম হবে, তাই না? তো কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এই যে একটা রিয়েকশন, এই রিয়েকশনের সাম্যাবস্থা বা ইকুইভ্যালেন্ট কি হবে, অলওয়েজ একটা সেম জায়গায় এসে থামবে। এবং এই বিষয়ে আমরা আগে আলোচনা করেছিলাম যে একটা উভমুখী বিক্রিয়া মানে একটা সাম্যাবস্থার যে বৈশিষ্ট্যগুলো প্রপার্টিগুলো সেখানে আলোচনা করেছিলাম। সাম্যাবস্থা বা হচ্ছে ইকুইভ্যালেন্ট অলওয়েজ একটা সেম জায়গায় এসে থামে, মানে একটা সেম জায়গায় এসে একটা রিয়েকশন সাম্যাবস্থায় বা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডিশনে পৌঁছায়। তো যেটা করব আমরা H2 কে আমরা এই পাশে আনবো, তাহলে আমার কী হবে এখান থেকে কেসি ইন্টু H2O। H2 এর কনসেন্ট্রেশন যেটাকে আমরা কি ধরতে পারি, আরেকটা কনস্ট্যান্ট, তাই না? কারণ H2O বা পানির যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু খুব একটা কি হবে না, চেঞ্জ হবে না। H3O প্লাস, এরপর আমরা এখান থেকে পাচ্ছি HA নিচে এটা। তো আমরা যেটা ধরতে পারবো এই যে KC ইন্টু H2O, এর আগের বারও আমরা যখন আমরা পানির জন্য কি বের করেছিলাম, KW বের করেছিলাম পানির জন্য, পানির আয়নিক গুণফল সেম জিনিস বের করেছিলাম, সেখানে আমরা KC ইন্টু H2 কে ধরেছিলাম KW। তো যেহেতু এটা অ্যাসিডের জন্য আমরা এটাকে ধরবো হচ্ছে KC ইন্টু H2 কে ধরবো হচ্ছে আমরা KA। ক্লিয়ার? KA যেটা হচ্ছে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক মানে হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ একটা অ্যাসিড, ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের এই যে এইটা A মাইনাস ইন্টু H3O প্লাস, আর নিচে হচ্ছে অ্যাসিডের কনসেন্ট্রেশন। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, যেই অ্যাসিড যত বেশি কী হবে, যেই অ্যাসিড যত বেশি কী হবে, ডিসোসিয়েট হবে। সাপোজ ধরো এই যে HA হচ্ছে আমাদের একটা অ্যাসিড, তো আমি যদি HA কে ভাঙাই কী পাবো খেয়াল করে দেখো, পাবো হচ্ছে H প্লাস প্লাস A মাইনাস। তো এই যে H প্লাস আমি আগেই বলেছিলাম এই H প্লাসটাই কিন্তু আসলে কি H3O প্লাস। এখন এই অ্যাসিড যত বেশি কী হবে, পাওয়ারফুল হবে, যত বেশি পাওয়ারফুল হবে তার H প্লাস আর A মাইনাসের পরিমাণ কী হবে, বেশি হবে। সাপোজ যদি এটা একটা উইক অ্যাসিড হয়, যদি একটা উইক অ্যাসিড হয় মানে দুর্বল অ্যাসিড হয়, তখন যেটা হবে তার মাত্র 1 থেকে 2% কী হবে, বিয়োজিত হবে মানে ডিসোসিয়েট হবে। সো যদি তার 1 থেকে 2% ডিসোসিয়েট হয় তাহলে কী হবে খেয়াল করে দেখো, 90% কী থাকবে, 90% হয়তো এখানে থাকবে আর 10% হয়তো এদিকে আসবে, তাই না? তার মানে খেয়াল করে দেখো H প্লাস আর A মাইনাস তার পরিমাণটা কিন্তু কম, আর H তার পরিমাণটা কিন্তু বেশি। সো খেয়াল করে দেখো যদি এখানে H বেশি হয়, যদি H বেশি হয় আর উপরে যারা আছে ওরা যদি কম হয়, তাহলে কিন্তু কে কী হবে, কে কম হবে। তার মানে একটা উইক অ্যাসিডের কি, একটা উইক অ্যাসিডের কে কম হয়। একটা উইক অ্যাসিডের জন্য আমি এখানে লিখি যে একটা উইক অ্যাসিডের জন্য, একটা উইক অ্যাসিডের জন্য কে হবে হচ্ছে তোমার 10⁻⁻2 থেকে 10⁻⁻10 পর্যন্ত, মানে 1 থেকে কম হয়। কি হবে একটা উইক অ্যাসিডের জন্য কে হবে হচ্ছে 1 থেকে
বেশ ছোট। ব্যাপারটা বোঝা গেল, যেটা উইক অ্যাসিডের জন্য আমাদের কে অলওয়েজ হবে হচ্ছে 1 থেকে ছোট। এবার যদি আমরা স্ট্রং অ্যাসিডে আসি, একটা স্ট্রং অ্যাসিডের জন্য কী হবে, মানে স্ট্রং বা আমরা বলতে পারি মোটামুটি স্ট্রং অ্যাসিড, তার জন্য কিন্তু আমাদের কে হবে কি 1 থেকে বড়। যেমন আমি এক্সাম্পল হিসেবে নিতে পারি হচ্ছে ধরো HBr, কি নিতে পারি HBr, তার জন্য কে কত হবে, HBr এর কে হচ্ছে 3.2 10⁹9। তারপর ধরো হচ্ছে HCl, HCl এর জন্য কত হবে কে 2.5, তার জন্য কে হবে হচ্ছে 2.5 10⁻হচ্ছে 7। এটা হচ্ছে HCl। তাহলে খেয়াল করে দেখো HBr এর কে কত 3.2 10⁹9 আর HCl কত 2.5 10⁻7। সো এখান থেকে আমরা কে দেখে কি বুঝতে পারি, কে দেখে বুঝতে পারি যে HBr কি হবে বেশি বিয়োজিত হবে, মানে HCl থেকে HBr কি বেশি শক্তিশালী অ্যাসিড। আমরা এর আগে যখন চ্যাপ্টার 3 পড়েছিলাম সেখানে কিন্তু আমরা অ্যাসিডের যে এদের শক্তিমাত্রা নিয়ে আলোচনা করেছিলাম, আমরা এখানে আবার আলোচনা করব, মানে কিছু অ্যাসিডের শক্তিমাত্রা বের করার জন্য আমরা কিছু টেকনিক শিখবো এখনই। তো HBr কিন্তু বেশি শক্তিশালী, সেটা হচ্ছে তার কে এর ভ্যালু থেকে বোঝা যাচ্ছে যে 3.2 10⁹9 হচ্ছে তার কে, আর কে এর কোনো কী হবে না ইউনিট থাকবে না। এখন আসি কে এর ডেফিনেশন। কে আসলে কি, কে হচ্ছে ধরো আমরা যতটুকু অ্যাসিড ওয়াটারে দিব তার সবটুকু কী হবে না, সবটুকু ডিসোসিয়েট বা বিয়োজন হবে না। তো আমি যতটুকু দিলাম একটু খেয়াল করে দেখো, কে হচ্ছে আমি যতটুকু অ্যাসিড দিলাম ওই অ্যাসিডটুকুর মধ্যে যতটুকু কি হলো বিয়োজিত হলো তার একটা ফ্র্যাকশন, তাই না? মানে এতটুকু অ্যাসিড আমি দিয়েছিলাম, তার কনসেন্ট্রেশন ছিল এতটুকু যখন আমি দিয়েছিলাম, আর উপরেরটুকু হচ্ছে যতটুকু কি হচ্ছে, যতটুকু ডিসোসিয়েট বা বিয়োজিত হচ্ছে। তার মানে কে হচ্ছে যতটুকু অ্যাসিড আমরা দিলাম এবং যতটুকু বিয়োজিত হলো বা ডিসোসিয়েট হলো তাদের একটা ফ্র্যাকশন বা একটা রেশিও। তো কে যে অ্যাসিডের বেশি হবে ওই অ্যাসিড বেশি পাওয়ারফুল হবে, আর কে এ যে অ্যাসিডের কী হবে কম হবে সেই অ্যাসিড একটা উইক অ্যাসিড হবে। আমরা একটু পরে যখন পিএ যাব পিএইচ, সেখানে আমরা স্ট্রং অ্যাসিডের জন্য পিএইচ বের করা শিখবো, আর হচ্ছে উইক অ্যাসিড তার জন্য পিএইচ বের করা শিখবো। তো স্ট্রং অ্যাসিডের পিএইচ বের করা আর উইক অ্যাসিডের পিএইচ বের করা কিন্তু ডিফারেন্ট নিয়ম হবে, মানে আলাদা নিয়ম হবে। কারণ হচ্ছে কি স্ট্রং অ্যাসিড যেটা হয় 100% বিয়োজিত হয়, কতটুকু হয় 100% বিয়োজিত হয়, কিন্তু উইক অ্যাসিড বিয়োজিত হয় মাত্র কত 1% অথবা 2% বিয়োজিত হয়। যার কারণে উইক অ্যাসিডের পিএইচ বের করার ক্ষেত্রে আমাদের আলাদা ফর্মুলা ফলো করতে হবে। ক্লিয়ার? সো এইটা হচ্ছে আমাদের কে এ। এখন আমরা শিখবো হচ্ছে যে অ্যাসিডের শক্তিমাত্রা। আমি আগেই বলেছিলাম যে অ্যাসিডের শক্তিমাত্রা বের করার জন্য আমরা কিছু টেকনিক শিখবো, তো সেটা আমরা দেখি। সাপোজ ধরো তোমার কাছে কিছু অ্যাসিড আছে, যেমন ধরো যে HCl। আমরা এখন দেখবো হচ্ছে অ্যাসিডের শক্তি। তো অ্যাট ফার্স্ট আমরা দেখি হচ্ছে যে যেগুলো হাইড্রোজেন অ্যাসিড, যেমন ধরো দেওয়া থাকলো যে HI, HBr, HCl, HF, এদের মধ্যে কে বেশি শক্তিশালী। আমি প্রথমেই বলেছি যেসব অ্যাসিডের ক্ষেত্রে কে বড় হবে তাদের শক্তিমাত্রা কী হবে বেশি হবে। তো আমরা দেখি যে এদের মধ্যে কার শক্তিমাত্রা বেশি হবে। তো এটা কিন্তু আমরা কে দিয়ে বের করবো না। আরেকটা কথা, আমরা কিন্তু কোনো অ্যাসিডের জন্য কে মুখস্থ করবো না, তোমাকে ম্যাথে দেওয়া থাকবে বা হচ্ছে বের করতে বলবে আর কি। তো আমরা যদি এই অ্যাসিডগুলো নেই প্রথমে, এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে হবে আমরা এটা চ্যাপ্টার 3 আলোচনা করেছিলাম। এই যে হাইড্রোজেন হ্যালাইড এরকম অ্যাসিডগুলোর মধ্যে যাদের ক্ষেত্রে অ্যানায়ন বড় হবে, কি বড় হবে অ্যানায়ন বড় হবে। আমরা আগে থেকেই জানি যেসব অ্যাসিড কী করতে পারে ইজিলি H+ ডোনেট করতে পারে তারা ভালো অ্যাসিড হয়, তাই না? কারণ ইজিলি H+ ডোনেট করতে পারলে কী হবে তার কে বড় হবে, তাই না? কারণ H+ যদি বেশি হয় তাহলে কেও কী হবে বেশি হবে আর অ্যাসিডটা শক্তিশালী হবে। সো এদের মধ্যে কে সবচেয়ে ভালো হবে, কে সবচেয়ে ইজিলি H+ ডোনেট করতে পারে, অবশ্যই HI। কারণ কি আয়োডিন, এখানে খেয়াল করে দেখো এই যে আয়োডিন আয়নটা কি সবচেয়ে বড় না? তো অ্যানায়ন যদি বড় হয়, যদি অ্যানায়ন বড় হয় তাহলে তার সাথে লেগে থাকা যে H+ বা হাইড্রোজেন এটা কি করতে পারে সহজে বের হয়ে আসতে পারে। কারণ সেক্ষেত্রে কি হয়, এটা তো H+, তাই না? এটা হচ্ছে H+, এবং এই H+কে যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনকে আয়োডিনের যে নিউক্লিয়াস তার প্রতি তার কি আকর্ষণটা কি থাকে কম থাকে। কারণ H+-এর যে ইলেকট্রনটা, তাই না, যে শেয়ার করা ইলেকট্রন, ওই শেয়ার করা ইলেকট্রনের সাথে আয়োডিনের যে নিউক্লিয়াস তার দূরত্ব বা ডিস্টেন্স কি হয় বেশি হয়।
ফলে এইচ প্লাসটা সহজ এখান থেকে বের হয়ে আসতে পারে। তুমি যদি এরপর যেতে থাকো মানে বিআর সিএল এইচ এফ, ততক্ষণে কি হয়, এই যে অ্যানায়ন তার সাইজটা কমতে থাকে। ক্লিয়ার? সো তুমি যদি এখানে এইচ এফে যাও, খেয়াল করে দেখো এইচ এফে যেটা হবে এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হবে ধরো ফ্লোরিন। তাহলে হাইড্রোজেনের যে শেয়ার করা ইলেকট্রন আর ফ্লোরিনের যে নিউক্লিয়াস, হাইড্রোজেনের শেয়ার করা ইলেকট্রন আর এটা হচ্ছে ফ্লোরিনের কি নিউক্লিয়াস, এদের ডিস্টেন্স কি হয়, খুবই কম হয়, ফলে অ্যাট্রাকশন কি হয়, বেশি হয়। ফলে এইচ এখান থেকে কি হতে পারে না, সহজে বের হয়ে আসতে পারে না, যদিও এটাও ভালো অ্যাসিড। ক্লিয়ার? কিন্তু আমরা যদি এই চারজনের মধ্যে কম্পেয়ার করি তাহলে সবচেয়ে ভালো অ্যাসিড হবে হচ্ছে এইচআই, তারপর হচ্ছে এইচবিআর, তারপরে এইচসিএল, তাই না? কারণ এই যে এইচআই এখান থেকে খুব সহজে কি করতে পারে, এইচ প্লাস বের হয়ে আসতে পারে, কারণ হচ্ছে আয়োডিনের সাইজটা বড়। যেহেতু সাইজ বড়, এইচ প্লাসকে সে মানে খুবই উইকভাবে বা হচ্ছে দুর্বলভাবে ধরে রাখে, সো সহজে এখান থেকে এইচ বের হয়ে আসতে পারে। তো এর থেকে একটু কষ্ট হয় হচ্ছে এইচবিআরে, তার থেকে একটু কষ্ট হবে হচ্ছে এইচসিএলে, তার থেকে আরও কষ্ট হবে হচ্ছে এইচএফে, মানে এইচ প্লাস বের হয়ে আসতে। সো যেটা হবে সবচেয়ে উইক অ্যাসিড হবে হচ্ছে আমাদের এইচএফ, আর সবচেয়ে স্ট্রং হবে হচ্ছে আমাদের এইচআই। তার মানে এইচআই এর কে এর ভ্যালু, এই যে কনস্ট্যান্টের ভ্যালু কী হবে, বেশি হবে। তো এটা ছিল আমাদের একটা লজিক। এরপরে যাবো হচ্ছে আমরা 2 নম্বরে, সেটা হচ্ছে আমাদের তিনটে অ্যাটম দিয়ে যে অ্যাসিডটা হয় আর কি। যেমন ধরো আমরা যদি ধরি HClO4, HClO4, তারপর হচ্ছে H2SO4, H2SO4 আর হচ্ছে HNO3, এরপর হতে পারো হচ্ছে H2SO3। এরকম অ্যাসিডগুলোর ক্ষেত্রে আমরা কী করব, এদের মধ্যে সবচেয়ে পাওয়ারফুলকে মানে সবচেয়ে শক্তিশালীকে আমরা কীভাবে বের করব। এদের ক্ষেত্রে আমরা যেটা দেখব, মাঝখানে যে অ্যাটমটা আছে, এই যেখানে মাঝখানে যে অ্যাটমটা আছে তাদের জারণ সংখ্যা বা হচ্ছে অক্সিডেশন নাম্বার। একটু খেয়াল করলে দেখো যে এখানে অক্সিজেন কত, 4টা, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়, -2 হয়, তাই না? সো এখানে 4টা যেহেতু অক্সিজেন, আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বা অর্থাৎ জারণ সংখ্যা হচ্ছে -2, সো 4টার হবে টোটাল মানে 4 × -2 মানে হচ্ছে -8, মানে 4টা অক্সিজেনের টোটাল অক্সিডেশন নাম্বার বা অর্থাৎ জারণ সংখ্যা -8। আর হাইড্রোজেনের কত হয়, +1 হয়, +1, তাই না? তাহলে এই যে মাঝখানে সিএল তার কত হবে, তার হতে হবে হচ্ছে +7। সো এখানে সিএল এর জারণ সংখ্যা +7, আমাদের এটাই লাগবে। এবার এটাতে আসি, 4টা অক্সিজেন, তাহলে এখানে হবে হচ্ছে কত, -8। আর হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেন হয় হচ্ছে +1 করে, তাই না? হাইড্রোজেন এখানে 2টা, সো এখানে হবে হচ্ছে +2। তার মানে মাঝখানে যে সালফার তার কত হবে, তার হতে হবে হচ্ছে কত, +6, কারণ সব মিলে কত হতে হবে, 0 হতে হবে। এখানে অক্সিজেন কয়টা, 3টা, তাহলে একটা অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2, সো 3টার হবে হচ্ছে -6। আর হাইড্রোজেন কয়টা, একটা, সো +1। আর নাইট্রোজেন তাহলে কত হতে হবে, হতে হবে +5। এরপরে যাবো হচ্ছে আমরা H2SO3, এখানে আমাদের অক্সিজেন 3টা, সো 3টার কত হবে, -6। হাইড্রোজেন 2টা, সো +2। তাহলে আমাদের সালফার তার কত হতে হবে, এখানে এখানে হতে হবে হচ্ছে +4, +4। তাহলে তাহলে যেটা হবে মানে কার মাঝখানের মানে কোন অ্যাসিডের মাঝখানের যে অ্যাটমটা তার জারণ সংখ্যা বেশি, HClO4, তার মানে ও সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে। মানে এখানে সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিড হচ্ছে HClO4, তারপরে H2SO4, তারপরে HNO3, এইটা। তো মাঝখানের যে অ্যাটম তার জারণ সংখ্যা মানে পজিটিভ জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার বেশি হলে অ্যাসিড বেশি পাওয়ারফুল কেন হয়, কারণ জানো যারা পজিটিভ চার্জ থাকে তারা কী করে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে বা আকর্ষণ করে, তাই না? যাদের পজিটিভ চার্জ থাকে তাদের মধ্যে ইলেকট্রনের কী থাকে, অভাব থাকে, তো তারা কী করে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট বা হচ্ছে আকর্ষণ করে। তো খেয়াল করে দেখো এখানে Cl+, ও কী করবে, এই যে হাইড্রোজেনের সাথে যার যে বন্ড আছে মানে HCl, কী করবে, এখান থেকে সেই ইলেকট্রন তার দিকে টেনে নিবে, তাই না? HCl এর যে বন্ড আছে এখানে এখানে হচ্ছে HClO4, তো এই যে হাইড্রোজেন থেকে এই ক্লোরিনটা কী করবে, যেহেতু সে +7, যেহেতু +7 সে কী করবে, প্রচুর পরিমাণে ইলেকট্রন সে হাইড্রোজেন থেকে কী করবে, টেনে নিবে। অ্যাজ এ রেজাল্ট যেটা হবে, এই যে বন্ডটা, এই বন্ডটা উইক হয়ে যাবে, তাই না? কারণ ক্লোরিন হচ্ছে +7, সে এই যে বন্ড থেকে কোভ্যালেন্ট বন্ড সেখান থেকে ইলেকট্রন টেনে নিবে, ফলে বন্ড উইক হয়ে যাবে, ফলে হচ্ছে H+, এখান থেকে খুব সহজে কী হবে, সহজে H+ বের হয়ে যাবে। তাহলে এখান থেকেও বের হবে H+, তাই না? সালফার কত, 6, তাহলে সালফারের চার্জ যেহেতু +6, সে হচ্ছে হাইড্রোজেন বন্ড থেকে বেশি পরিমাণে ইলেকট্রন নিয়ে যাবে তার দিকে, ফলে কী হবে, হাইড্রোজেনের সাথে তার বন্ডটা উইক হয়ে যাবে, H+ কী হবে, বের হয়ে যাবে। কিন্তু ওর যেহেতু +7 আর ও যেহেতু +6, তাহলে কে বেশি ইলেকট্রন টানবে নিজের দিকে, অবশ্যই ক্লোরিন, এই জন্য ওর থেকে
HClO4 মানে পারক্লোরিক অ্যাসিড, সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিড কিন্তু পারক্লোরিক অ্যাসিড। তো এই জন্যই H2SO4 থেকে মানে সালফুরিক অ্যাসিড থেকে পারক্লোরিক অ্যাসিড কী হবে, বেশি পাওয়ারফুল হবে। তো তোমাদের এগুলো কিন্তু এক্সামে আসে, 2 মার্কসে 3 মার্কসে এগুলো কিন্তু আসতে পারে। দুটো অ্যাসিড দিবে বা ধরো একটা চার্ট দিয়ে দিবে, এরকম একটা রকম চার্ট দিয়ে দিবে, তারপর ধরো এখানে থাকবে হচ্ছে সালফার, ক্লোরিন এরকম থাকতে পারে। বা তোমাকে কী করা থাকবে, অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে, ধরো গ্রুপ হচ্ছে 16, গ্রুপ 17, এখানে ধরো তোমাকে দেওয়া আছে এ, এখানে হচ্ছে ধরো সি, এরকম। তো তোমাকে কী করতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের কেমিস্ট্রি কোশ্চেনগুলো এরকম আসে, তোমাকে যেটা করতে হবে এই যে অ্যাটমগুলো বের করে নিতে হবে। তারপর এখান থেকে কোশ্চেন করতে পারে এই যে অ্যাটমগুলো, এদেরকে সেন্টারে রেখে যে অ্যাসিডগুলো হয় আর কি, এদেরকে সেন্টারে রেখে যে অ্যাসিডগুলো হয় এদের শক্তিমাত্রা মানে হচ্ছে এদের পাওয়ার এক্সপ্লেন করো। তখন তোমাকে এভাবে এক্সপ্লেন করতে হবে। ব্যাপারটা বোঝা গেল? সো এটা হচ্ছে আমাদের অ্যাসিডের শক্তিমাত্রা, যে আমরা এই হাইড্রোজেন হ্যালার্জি অ্যাসিডগুলো সেখান থেকে আমরা এভাবে বুঝতে পারি যাদের অ্যানায়ন কী হবে, যার অ্যানায়ন যত বড় হবে সে তত পাওয়ারফুল হবে, মানে তার কে তত বেশি হবে। আর এই যে যদি আমাদের কী হয় 3টা অ্যাটম থাকে, তাহলে সেন্টার অ্যাটমের কী হবে, সেন্টার অ্যাটমের জারণ সংখ্যা বা অক্সিজেন নাম্বার যত কী হবে বেশি হবে তত পাওয়ারফুল হবে। এখন যদি এরকম হয় 3 নাম্বার আমাদের অপশন, যে যদি আমার সেন্টার অ্যাটমের জারণ সংখ্যা সমান হয়ে যায়, কি হয়, সমান হয়ে যায়, তখন কী হবে খেয়াল করে দেখো, HNO2 আর হচ্ছে আমাদের H3PO3। তো এখানে কি হচ্ছে, এখানে অক্সিজেন 2টা, সো 2টা অক্সিজেনের জারণ সংখ্যা কত হবে -4, হাইড্রোজেন কত হবে +1, সো নাইট্রোজেন কত হবে আমাদের +3। এবার যদি আমরা এখানে আসি, এখানে অক্সিজেন কত, 3টা অক্সিজেন, সো 3টা অক্সিজেনে কত হবে -6 হবে, তাই না, কারণ একটা অক্সিজেনে কত -2 করে, সো এখানে -3, সরি এখানে হবে -6, এখানে হবে +1, তাহলে মাঝখানে যে আমাদের পি তার কত হবে, সরি হাইড্রোজেন হচ্ছে 3টা, সো একটা হাইড্রোজেন হচ্ছে +1 করে, সো 3টা হাইড্রোজেন কত হবে +3 হবে। সো ফসফরাস কত হবে, ফসফরাস হবে হচ্ছে -6 +3, ফসফরাস হবে হচ্ছে +3, কারণ সবগুলো মিলে কত হতে হবে 0 হতে হবে। তো খেয়াল করে দেখো এখানে কিন্তু ওদের মাঝখানের মানে সেন্টার অ্যাটমের কি জারণ সংখ্যা বা হচ্ছে অক্সিজেন নাম্বার সেম, এখন কি পাওয়ারফুল হবে, এখন যেটা হবে আমরা দেখব, যেহেতু জারণ সংখ্যা সেম তাহলে সেন্টার অ্যাটমের কে বেশি ছোট হবে, মানে নাইট্রোজেন আর ফসফরাস এদের মধ্যে শেপ ছোট কার, ফসফরাস, এদের মধ্যে কার শেপ ছোট, শেপ ছোট হচ্ছে নাইট্রোজেনের। তো অ্যাসিড হিসেবে পাওয়ারফুল হবে হচ্ছে এইটা HNO2, কারণ যার শেপ ছোট সে কিন্তু এই যে খুব সহজেই করতে পারবে, আমি আগেই বলেছি যার শেপ ছোট সে হচ্ছে ইলেকট্রন তার দিকে বেশি কী করতে পারবে, অ্যাট্রাক্ট করতে পারবে, তাই না। এখানকার এক্সপ্লেনেশন আর এখানে এক্সপ্লেনেশন কিন্তু আলাদা। এখানে যার শেপ ছোট সে হচ্ছে কী করতে পারবে, যেহেতু তার চার্জ ডেন্সিটি বেশি, যার শেপ ছোট তার চার্জ ডেন্সিটি বেশি, ফলে সে কী করতে পারবে, এই যে হাইড্রোজেন তার থেকে বেশি ইলেকট্রন নিজের দিকে টেনে নিতে পারবে, ফলে কী হবে হাইড্রোজেনের সাথে ওর বন্ডটা কী হয়ে যাবে, উইক হয়ে যাবে, আর সহজে হাইড্রোজেন এখান থেকে বের হয়ে আসতে পারবে। আর এখানে কিন্তু উল্টা, এখানে যদি অ্যানায়ন বড় হয়, কি হয়, অ্যানায়ন বড় হয়, তখন অ্যানায়নের সাথে বড় হওয়ার কারণে হাইড্রোজেনের সাথে তার বন্ডটা কী হবে, উইক হয়ে যাবে, তাই না, কারণ ওর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্স কি অনেক দূরে, কারণ নিউক্লিয়াসটা কী করে আসলে, এই নিউক্লিয়াসটাই হচ্ছে এই যে ইলেকট্রন তাকে অ্যাট্রাক্ট করে, তাকে ধরে রাখে। তো যেহেতু ডিস্টেন্স বেশি হয়ে যায় ফলে ভালো ধরে রাখতে পারে না, এই জন্য হাইড্রোজেন বের হয়ে যায়, ওর ক্ষেত্রে অ্যাট্রাকশনটা বেশি থাকে, মানে ফ্লুইডের নিউক্লিয়াসের সাথে হাইড্রোজেনের যে শেয়ার করা ইলেকট্রন তার অ্যাট্রাকশন বেশি থাকার কারণে হাইড্রোজেন এখান থেকে সহজে বের হয়ে আসতে পারে না। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের অ্যাসিডের শক্তিমাত্রা। এরপরে যাবো হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে অ্যাসিডের বিয়োজন ধ্রুবক আমরা বের করলাম এবং সেটা নিয়ে আমরা বেশ পড়াশোনা করলাম। এরপরে যাবো হচ্ছে আমরা ক্ষারের বিয়োজন ধ্রুবক, মানে হচ্ছে বেজের ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, মানে হচ্ছে কেবি। তো আমরা এখন সেমভাবে হচ্ছে কেবি দেখব। এরপরে আমরা যেটা করব, এরপরে আমরা যেগুলো আমরা এখন পড়লাম আর কি, KW KA আর হচ্ছে KB, এদের মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। মানে আমরা এমন একটা ফর্মুলা বের করব যে ফর্মুলায় KW KA আর KB তিনজনই থাকবে এবং সেই ফর্মুলাটা বেশ গুরুত্বপূর্ণ।